নমস্কার। জয় শ্রী গণেশ। স্বাগতম আপনাদের প্রত্যেককে। আজকের বিশেষ পর্ব অনুষ্ঠান। আজকে আলোচনা করব আমরা যে রাশিটিকে নিয়ে, রাশিটি হলো কর্কট। দেখুন, কর্কট রাশি হচ্ছে কালপুরুষের চতুর্থ রাশি, চন্দ্রগ্রহ প্রভাবিত রাশি। এই রাশিটির উপরে চন্দ্রের প্রভাব অনেক অনেক বেশি। এবং এই যে রাশিটি, এই রাশিটি অত্যন্ত মায়াবী এবং অতীত, দে লিভ ইন পাস্ট। অনেক ক্ষেত্রে তারা অতীতকে নিয়ে বাঁচে, অতীতে বাঁচে। এগোতে হবে, এই যে মেন্টালিটিটা অনেক ক্ষেত্রে আমি দেখি তাদের মধ্যে বেশি। খুব ইম্পর্টেন্ট এটা। এগোতে হবে এই মেন্টালিটিটা এরা প্রপারলি অনেক সময় রাখে না। অত্যন্ত সামাজিক, অত্যন্ত পারিবারিক, যাকে ভালোবাসা একদম আঁকড়ে ধর। ১০০% দিয়ে ভালোবাসতে জানে পরকা। যাই হোক, কর্কটের 9th হাউসে এই মুহূর্তে স্যাটার্ন আছেন, আপনারা জানেন। এবং শনি ২৬শে জুলাই থেকে ১৩৮ দিন প্রায় 11 ডিসেম্বর পর্যন্ত বক্রগতিতে থাকে। এই যে বক্রগতির অ্যাকচুয়াল ইফেক্ট কর্কটের জন্য কেমন? বহু কর্কট চিন্তিত যে দাদা এবার বোধহয় আর কর্মজীবন ভালো হলো না, এবার বোধহয় আর কিছু ভালো হবে না। কত রকমের থিঙ্কিং আপনাদের মধ্যে আসছে। আমি কেন এই ভিডিওটা করলাম আমি বলি, অ্যাকচুয়ালি স্যাটার্নের বক্রগতির অ্যাকচুয়াল ফ্যাক্ট আমরা জানবো যে হবেটা কি, কি হতে পারে, কোন কোন জায়গাগুলো প্রভাবিত হতে পারে। 9th হাউসে স্যাটার্ন, গুরু ভাগ্যে স্যাটার্ন, লং ট্রাভেলের ঘরে স্যাটার্ন, উচ্চশিক্ষার ঘরে স্যাটার্ন। স্যাটার্ন এই মুহূর্তে আছে নবম ঘরে, আপনার পিতা বা পিতৃতুল্য ঘর। স্যাটার্ন আছে নবম ঘরে, কোনো কোনো ক্ষেত্রে জীবনের যে ধার্মিক দৃষ্টিভঙ্গি সেটিকে রিপ্রেজেন্ট করে কিন্তু এই হাউসটা, এই ঘরটা। তবে মাথায় রাখবেন, শনি আপনার 7th লর্ড, আপনার বিজনেস, অষ্টম ঘর, সংকট এবং পরিবর্তন ঘরেরও অধিপতি। তাই তিনি যখন নবম ঘরে উল্টো গতিতে চলবেন, এই উল্টো গতি মানে কিন্তু শনি ব্যাকে আসছে এরকমটা নয়। শনি সামনে না গিয়ে পিছনে যাচ্ছে, এই তত্ত্বটাও সঠিক নয়। এটা একটা রিলেটিভ মোশন। গ্রহদের প্রায় ৮ ধরনের গতির কথা বলা হচ্ছে, তার মধ্যে একটি গতি হচ্ছে বক্রগতি। সামনেই যাচ্ছে কিন্তু অ্যাপারেন্টলি তাকে মনে হচ্ছে সে হয়তো সামনে যাচ্ছে না। কিরকম ব্যাপারটা? দুজন সাইকেলে যাচ্ছেন, একজনের 50 গতি, একজনের 70 গতি। 70 গতি, তো যখন আমরা এগোচ্ছি মনে হবে যার 70 গতি সে অনেকটা এগিয়ে যাচ্ছে, সে দ্রুততার সাথে যাচ্ছে। কিন্তু ফট করে ভাবুন সেই 70 থেকে সে 10-এ নেমে আসলো, আপনার 50-ই আছে, তাহলে আপনার কি মনে হবে? সে এবার যেন সামনে যাচ্ছে না, সে এবার পেছোচ্ছে। এই জায়গাটাই হচ্ছে ইম্পর্টেন্ট। যদিও আমি জাস্ট এইভাবে বোঝানোর চেষ্টা করলাম, প্রপারলি কি এরকম? অনেকটা এরকম, বাট পুরোটা না। আরেকটা কথা আমি আপনাদের জানিয়ে দিই, এই ট্রানজিটের কিছু প্রেডিকশন আমি রাখবো। ফার্স্ট বলে দিই, দাম্পত্য সংকট থেকে অনেকেই মুক্তি পাবে। যাদের ম্যারেজ লাইফে থার্ড পার্টি একটা ঝামেলা চলছিলই, মানে আপনি সব ঠিক করতে পারছেন, থার্ড পার্টি ঝামেলাটার সমাধান হচ্ছে না, বারবার আপনি দিচ্ছে, থার্ড পার্টি ঝামেলাটা থেকে যাচ্ছে। জানেন তো, ম্যারেজ লাইফে যাদের থার্ড পার্টি ঝামেলাটা থেকে যাচ্ছে, ম্যারেজ লাইফে যাদের থার্ড পার্টি ঝামেলাটা আছে, তারা না এবার পজিটিভ জায়গা তৈরি করতে পারবে। এতদিন ধরে যারা আপনাকে মেন্টালি নির্যাতন করছিল, মানসিকভাবে নির্যাতন করছিল, তাদের মুখোশটা কিন্তু খুলে যাবে। ম্যারেজ লাইফের ক্ষেত্রে জটিলতা থেকে বেরোনোর প্রবল সম্ভাবনা লক্ষ্য করতে পারছি। আমি বলে দিই, যে সমস্ত কর্কট উচ্চ শিক্ষা পড়তে চান, পিএইচডি, পোস্টডক, বিদেশি কোনো ডিগ্রি অর্জন করতে চান, তাদের পজিটিভিটির মাত্রাটা বাড়বে। বাবার স্বাস্থ্য এবং পৈতৃক সম্পত্তি নিয়ে আপনার চিন্তার অবসান হবেই হবে। নবম ভাব হচ্ছে পিতার স্থান। শনির বক্রগতির কারণে বাবার শারীরিক অসুস্থতা বা পৈতৃক সম্পত্তি সংক্রান্ত আইনি জটিলতায় মানসিক উদ্বেগ বাড়তে পারে আপনার। মানসিক উদ্বেগ বৃদ্ধির প্রবল সম্ভাবনা লক্ষ্য করতে পারছি। তবে এই উদ্বেগই মানে প্র্যাকটিক্যালি অতটা নেগেটিভ হবে না। তাই অতটা আগে থেকে ভয় পাওয়ার কোনো দরকারই। তবে আমি বলে দিই, ভাগ্য উদয়ের সময় সাময়িক বিলম্ব হতে পারে, কিন্তু সফলতা আসবে। ভাগ্য উদয়ে একটু বিলম্বিত হলেও সফলতা প্রাপ্তির সম্ভাবনা প্রবল। কোনো কাজ একবারে না বলে ছেড়ে দেবেন না। দ্বিতীয়বার, তৃতীয়বার চেষ্টা করুন, ফল ভালো পাবেন এবং সেটি আপনার জীবনে একটা স্থায়ী সমাধান, দীর্ঘস্থায়ী সমাধান এনে দেবে। আমি আপনাদের বলে দিই, অন্ধভাবে কোনো ধর্মীয় স্থান বা
কোনো গুরুকে এই সময় বিশ্বাস করা যাবে না। যা করতে হবে পরীক্ষা করে, পরখ করে। আপনার নিজের আত্মিক শক্তির উপরে বিশ্বাস রাখতে হবে। আপনার মধ্যেও তো একটা পজিটিভ এনার্জি আছে। সেই শক্তির উপরে বিশ্বাস রাখুন। বকেয়া আইনি কেস, দ্য কোর্ট কাচারির জটিলতা নিষ্পত্তির 99% সম্ভাবনা আছে। কেন 1% হাতে রাখলাম? দেখুন, পরিবেশ পরিস্থিতি বলে তো একটা বিষয় হয়। আমি যদি সেটাকেও উপেক্ষা করি তাহলে তো হয় না। পরিবেশ পরিস্থিতি বলে একটা বিষয় হয় কিন্তু। আর আমি আপনাকে জানিয়ে দিচ্ছি এই সময় পরিবেশ পরিস্থিতিটার গুরুত্বও থাকছে, তবে অনেকটাই সমাধানের যোগ আমরা দেখতে পারবো। হঠাৎ করে দূর ভ্রমণে, দূরে কোথাও ভ্রমণের সংযোগ দেখতে পারবো। জীবনের সঠিক পরিকল্পনা না করলে ভ্রমণ পথে সামান্য কেন অনেকটাই সমস্যা আপনার কিন্তু তৈরি হতে পারে। কর্কট রাশির কোন কোন পেন্ডিং কাজ সুদে আসলে মিটবে? আমি ফার্স্ট আপনাদের বলে দিই, দীর্ঘদিন ধরে ঝুলে থাকা বৈবাহিক সিদ্ধান্ত নিয়ে পজিটিভ টাইমিং আসে। নাম্বার 2, আইনি বিচ্ছিন্নতার প্রক্রিয়ার চূড়ান্তকরণ হওয়ার সম্ভাবনা প্রবল। নাম্বার 3, বিদেশের কাজ বা উচ্চশিক্ষা ভিসা সংক্রান্ত যে নথি আপনার আটকে ছিল তা কিন্তু সম্পন্ন হবে। ভিসা সংক্রান্ত নথিতে পজিটিভিটির মাত্রাটা পাবে। ভিসা সংক্রান্ত নথিতে ডেভেলপমেন্টের মাত্রাটা পাবে। ভিসা সংক্রান্ত নথিতে অগ্রগতির জায়গাটা লক্ষ্য করতে পারবে। এই সময়ে কর্কট রাশিকে না কিছু টিপস ফলো করতে হবে। কিভাবে চলবো যাতে জীবনে একটু বেশি গতি পাওয়া যায়? প্রথমত, অতি আবেগপ্রবণ হয়ে সম্পর্কের ক্ষেত্রে ভুল সিদ্ধান্ত প্লিজ নেবেন না। অতি আবেগপ্রবণ হয়ে কোনো ভুল সিদ্ধান্ত নেওয়া যাবে না। নাম্বার 2, বাবা-মা গুরুজনদের সাথে তর্ক না করে চিকিৎসায় সচেতন থাকুন। তাদের হেলথের অসুবিধা হচ্ছে, তাকে বকাঝকা করার দরকার নেই। তার চিকিৎসা করুন প্রপারলি। সেই চিকিৎসায় সচেতন থাকতে হবে আপনাকে। নাম্বার 3, পরিশ্রমের উপর ভরসা রাখতে হবে। এই ট্রানজিটে কেবল ভাগ্যের উপরে ভরসায় বসে না থেকে পরিশ্রমে ভরসা করুন, এবং যেটা আমি বারবার করলাম, রিপিটেডলি বারবার বলছি, আরেকবার চেষ্টা করুন, আরেকবার চেষ্টা করুন। মানে এই সময় একবার হলো না বলে ভেঙে পড়লাম, দুবার হলো না বলে ভেঙে পড়লাম, এগুলো করা যায় না। চেষ্টা কনস্ট্যান্টলি করতে হবে, একাধিকবার চেষ্টা করতে হবে। দেখুন, এই সময়ে আমি অনেককে দেখেছি যে শনি বক্রগতিতে গেলে নীলা পড়ে বা শনির দশা চললেই নীলা পড়ে। আরে বাবা, রত্ন ধারণ একটা বিধি। হ্যাঁ, ধারণ করা যেতেই পারে। আমার হাতেও দুটো রত্ন আছে। কিন্তু সমস্যা যেটা, আপনাকে রত্ন বুঝে ধারণ করতে হবে যে সেটা আপনার বর্চার অনুসারে যাচ্ছে কিনা। শনির দশা চলছে মানে শনির রত্ন ধারণ, এটা সঠিক পদ্ধতি নয়। হ্যাঁ, হতে পারে যে দশা চলছে, আপনার প্রয়োজন, আপনি ধারণ করছেন। বাট ওই একটা ইনফরমেশনের উপর ভিত্তি করে এটা কখনোই করবেন না বা করা উচিত না। আমি আপনাদের জানিয়ে দিতে চাই এই ট্রানজিটে একটু দান ধ্যান করবেন। আমি জানি আপনারা অনেক দান ধ্যানে বিশ্বাসী আপনারা। বয়স্ক মানুষকে ঔষধ, বস্ত্র এগুলো কিনে দিন। খুব ভালো ফল পাবে। প্রতি সোমবার শিবলিঙ্গে জল ও কালো তিল অর্পণ করতে পারেন। জল অর্পণ করবেন, কালো তিল অর্পণ করবেন। কারণ শিবের কৃপা কর্কট রাশিরা পান। আর কর্কট রাশির অনেকে একটু বেশি শিব ভক্ত। শিবকে ইষ্ট মানে না আপনারা। মহাদেবকে ইষ্ট মানে না। নমো পার্বতী পতে হর হর মহাদেব। মহাদেবকে ডাকবেন, প্রত্যেক দিন পুজো করবেন। আমি বলবো আপনাদের বিশেষ করে শিবলিঙ্গে জল অর্পণ করা, এটা রোজ করবেন, রোজ মিস করবেন না। আমি জানি ব্যস্ততা আসবে, জীবনে সবার ব্যস্ততা থাকে। আপনি ব্যস্ত, আমি ব্যস্ত, সবাই ব্যস্ত। কিন্তু তার মধ্যে এগুলো করলে একটু মনের শান্তি পাওয়া যায়। আমি যদি ঈশ্বরকে, আমার ইষ্টকে একটু সেবা করি, তাতে আমার ভালো বই কি খারাপ হবে কেন? তো আমার মনের বাসনা। তাকে আমি কি দিয়ে সেবা করব, সেটা অবশ্যই স্বাস্থ্যসম্মত কিছু ব্যাপার থাকতে পারে। কিন্তু তারপরে তো আমার মন। আমার একটা বোন আছে, সে গণেশ ঠাকুরকে তার গনু ভাই বলে। এখন সে ক্যাডবেরি যদি একটা ক্রয় করে, সেটাও গনু ভাইকে আগে দিয়ে তারপরে খায়। আর সেটা মন, তার মনের উপরে। আমি তাকে বাধা কেন দেব? আর সেটা অন্য কেউই বা বাধা কেন দেব? তাহলে মনের কথা শুনতে হবে। সেটা যদি ঠিক হয়, আমার মনের কাছে যদি ঠিক হয়, সব ঠিক।
আরেকটা কথা বলে দিই, এই সময়ে নিজের সম্পর্কগুলিতে তৃতীয় ব্যক্তির নাক গলানোটা একদম বরদাস্ত। আপনার সম্পর্ক আপনাকে ঠিক করতে হবে। বাকি কি হচ্ছে বাকিদের বোঝার দরকার নেই, আপনি বুঝলেই হবে। ভালো থাকুন আপনারা। শনির বক্রগতি নিয়ে কোনো টেনশন নেই, কোনো ভয় নেই, কোনো খারাপ কিছু হবে না। জয় শ্রী গণেশ।